আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমাদের সবারই কিন্তু বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা গত পরশুদিন শেষ হয়ে গেছে। তো তোমরা অনেকেই আমাকে বলছো যে ভাইয়া প্রিলির সলভ দেয়া অ্যাভেলেবল কিনা বা পাওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি বুয়েট তাদের প্রিলির কোয়েশ্চেন পাবলিশ না করাতে এটার সলভটা পাওয়া যায় না। তো আমি তোমাদের অনেক স্টুডেন্টদের থেকে যেই কোয়েশ্চেনগুলো মোটামুটি পাইছি সেখান থেকে আমি বুয়েট প্রিলির শিফট 3 এর মোটামুটি 50টার মতো কোয়েশ্চেন কালেক্ট করতে পারছি। তো আমি চেষ্টা করবো আজকে ওইগুলারই সলভ দেওয়ার জন্যে। তো চলো আমরা শুরু করি। এখানে মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিক্স আপ করা আছে, কোনো আলাদা আলাদা করা নাই। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটা কি বলছে আমাদের, তো 2 ডিগ্রি বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি। তো এটা আমরা জানি যে আমাদের n ডিগ্রি বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক হয় হচ্ছে মোলার টু দি পাওয়ার 1 - n ইন্টু সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখন 2 ডিগ্রির ক্ষেত্রে আমরা তাহলে এককটা কি হবে, 1 - 2 হবে, মানে মোলার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। তাহলে আরেকটু ভালো করে লিখলে মোলারকে আমরা মোল পার লিটার লিখতে পারি। তাহলে লিটার মোল ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, এইটা হবে আমাদের এইখানের অ্যান্সার। এরপর একটা দেখি, পাই বন্ড গঠনে কোন অরবিটাল ব্যবহৃত হয়, পি অরবিটাল। এটা তো সবাই জানি আমরা, ইজি কোয়েশ্চেন। তারপর 3 নাম্বারটা আমাদের কয়েকটা অ্যাসিড বলা আছে, বলছে এদের শক্তিমাত্রার ক্রম কি হবে। তো এদের শক্তিমাত্রার ক্রমে আমরা দেখতেছি এখানে HCl আছে, HClO4 আছে। এখানে যেহেতু জারণ মান বেশি তাই এটার শক্তি বেশি এটা হচ্ছে। আবার আমরা এই দুইটার মধ্যে জানি HBr এর কিন্তু শক্তিমাত্রা বেশি, কারণ ব্রোমিনের আকার বড়। সালফিউরিক অ্যাসিড আর এটার ক্ষেত্রে আমরা জানি ক্লোরিনের যেহেতু জারণ মান বেশি তাই ক্লোরিনের শক্তিমাত্রা বেশি। তাহলে অনেকটা ক্রমটা এমন হবে, HClO4, তারপর H2SO4, তারপর HBr, তারপর HCl, এরকম ক্রমটা হবে। তো আশা করি তোমরা এটা কারেক্টলি অ্যান্সার করছো। এরপর গ্রুপ 2 এর ক্লোরাইড লবণগুলোর দ্রাব্যতা। তো এই ক্ষেত্রে আমরা জানি গ্রুপ 2 এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে নিচের দিক থেকে দ্রাব্যতা বেশি হয়, মানে উপর থেকে যত নিচে যায় দ্রাব্যতা কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হয় সবচেয়ে কম, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বাড়ে, ক্যালসিয়াম ক্লোরাইডের আরও বাড়ে, স্ট্রনসিয়াম ক্লোরাইডের আরও বাড়ে, এরকম বাড়তে বাড়তে ব্যারিয়াম ক্লোরাইডের আরও বাড়ে। এরকম হয় এদের দ্রাব্যতার ক্রমটা। তো আশা করি এটাও তোমরা সঠিক দেখাইতে পারছো। এটা কিন্তু একটু ট্রিকি একটা কোয়েশ্চেন ছিল, ভালো কোয়েশ্চেন। তারপর 5 নাম্বারটা কি বলছে, SHM এর ত্বরণ বনাম সময় গ্রাফ। আমাদের সূত্রটা যদি দেখি, সূত্রটা মেনলি কি ছিল, A সমান -ω² ক্যাপ বিস্তার, তারপর সাইন ω t। তাহলে আমরা দেখতে পারতেছি এ এর সাথে অনেকটা এইরকম সম্পর্ক, ω² এ যেহেতু একটা কনস্ট্যান্ট, এ সমান -k ইন্টু সাইন ω t এর সম্পর্ক। তাহলে আমরা কি সাইন গ্রাফ হবে বাট উল্টাটা, অর্থাৎ গ্রাফটা অনেকটা এইরকম হবে। আমরা 5-এর অ্যান্সারটা এখানে যদি দেখাই, এইদিকে যদি আমরা এ দেই আর এইদিকে টি, তাহলে সাইন গ্রাফ নর্মালি হয় উপরের দিকে, বাট এটা নেগেটিভলি হবে, এইরকম হবে গ্রাফটা। আশা করি এটা তোমরা কারেক্ট লাগাইছো। তারপর একটা দেখো 6 নাম্বারটা আমাদের কি বলছে। 6 নাম্বারে আরেকটা ইন্টিগ্রেশনের ম্যাথ, সিম্পল, বাট আমরা যদি এটা একটু দেখি, e টু দি পাওয়ার x, x+2, আর এখানে আছে এটাকে আমরা ভাঙায় কিভাবে লিখব, e টু দি পাওয়ার x ইন্টু x+2, এখানে আছে x+3 হোল স্কোয়ার। এটাকে আমরা লিখব, আচ্ছা আমরা e টু দি পাওয়ার x ছাড়াই লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি x+3 বাই x+3 হোল স্কোয়ার -1/x+3 হোল স্কোয়ার। তাহলে লেখা যায় 1/x+3 -1/x+3 হোল স্কোয়ার। এখন এই যে এই টার্মটার ডিফারেন্সিয়েশন কিন্তু হয় এই পুরোটা। তাহলে আমরা এখানে 1/x+3কে যদি হচ্ছে f(x) ধরি, তাহলে এখানে আসে f(x) প্লাস f এর ফার্স্ট ডেরিভেটিভ অফ x। তাহলে আমরা সূত্রটা কি জানি, e টু দি পাওয়ার x যদি এটার সাথে গুণ থাকে তাহলে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি অ্যান্সারটা আসে কিন্তু e টু দি পাওয়ার x f(x) প্লাস c। তাহলে এখানে f(x) আমরা ধরছিলাম কাকে,
এইটাকে, তাহলে ফাইনালি অ্যান্সারটা আসবে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 3 প্লাস সি। এটা ভালো একটা কোয়েশ্চেন ছিল, আশা করি তোমরা এটা দাগাইতে পারছো। তারপরেরটা দেখো কি বলছে, ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স, তার মানে ওয়াই সমান আমরা ই টু দি পাওয়ার ই কে, যেহেতু এটা একটা ধ্রুবক সংখ্যা, আমরা ই টু দি পাওয়ার এক্স ধরতে পারি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি, ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার এক্স লন এ। এখন আমরা এ এর ভ্যালু যদি বসায় দিই, ই টু দি পাওয়ার এক্স লন ই টু দি পাওয়ার ই, এখানে ইটা বাইরে চলে আসবে আর লন ই এর ভ্যালু কত 1, তাহলে এখানে হবে ই ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তার মানে আলটিমেটলি ই টু দি পাওয়ার 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এইরকম অ্যান্সার, আশা করি এটাই অপশনে ছিল, এটাই তোমরা দাগাইছো। তারপরে কোয়েশ্চেনটা দেখো 8 নম্বরে কি বলছে, আমাদের 6 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কতটুকু KMnO4 দরকার। এখানে আমরা পরিমাণগত চ্যাপ্টারের এনি মেথড ইউজ করব। NE অফ ফেরাস সালফেট সমান NE অফ KMnO4। আচ্ছা, আমি অন্য একটা কালি অ্যাড করি, ডিফারেন্ট আর একটা কালি। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, ফেরাস সালফেটের ভর দেয়া আছে, ফেরাস সালফেটের আণবিক ভর আমরা জানি হচ্ছে 152, আর ফেরাস সালফেটের ই কত হবে, এখানে আয়রন 2 থেকে জারিত হওয়ার পর হবে 3, আর এখানে ম্যাঙ্গানিজ +7 থেকে জারিত হওয়ার পর হয় +2, তার মানে এটার ই হচ্ছে 5, এটার ই হচ্ছে 1। এটা কিন্তু আমাদের মুখস্থ থাকা উচিত। তাহলে এখানে ই এর ভ্যালু 1, এন এর ভ্যালু হচ্ছে W/m, তার মানে 6/152, আর এখানে KMnF এর ই হচ্ছে 5, আর W আমরা বের করব, m হচ্ছে 158। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে W আসবে, আমি একটু ক্যালকুলেট করে নিই, 6 × 158 বাই 5 × 152, অ্যান্সারটা আসে 1.247 গ্রাম। এটাও সম্ভবত অপশনে ছিল এবং তোমরা আশা করি এটাই দেখাইছো। তারপরে কোয়েশ্চেনটা কি বলছে, আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডে কয় ধরনের বন্ধন আছে। এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, আমরা জানি কি নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন আছে, একটা H+ এর সাথে নাইট্রোজেনের সন্নিবেশ বন্ধন আছে, তারপর পুরোটার সাথে ক্লোরাইডের আয়নিক বন্ধন আছে। তাহলে কয় ধরনের বন্ধন, 3 ধরনের। সিম্পল একটা কোয়েশ্চেন, আশা করি তোমরা দেখাইতে পারছো। তারপর দেখো আমাদের একটা রাশি বলা আছে, বলছে যে এটার কে এর কোন মানের জন্য x=3 বিন্দুতে চরম মান পাবো। আমরা চরম মান পাবো মানে কি, আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভটা হয় 0, তার মানে আমাদের এখানে ফার্স্ট ডেরিভেটিভ এখানে 3 বসাইলে ভ্যালুটা হবে 0। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দেখি আলটিমেটলি কি আসে। এটা হচ্ছে 10 নাম্বার, f অফ x কত আছে, x/x² প্লাস k। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, নিচে স্কোয়ার, v কে ছাড়বো u কে করবো, তার মানে x² প্লাস k থাকবে, মাইনাস u কে ছাড়বো v কে করবো, তার মানে 2x থাকবে, এটা সমান হবে 0। এইটাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের ফাইনালি থাকবে হচ্ছে x² প্লাস k মাইনাস 2x² = 0। তাহলে k সমান থাকবে কি, 2x² মাইনাস x² মানে x²। তাহলে x এর ভ্যালু আমরা যদি 3 বসাই, তাহলে k কত আসবে, 9। তাহলে আমরা k এর ভ্যালুটা পাবো হচ্ছে 9, k সমান 9। আশা করি তোমরা এটাই অ্যান্সার করছো। তারপর আমাদের একটা কোয়েশ্চেন আসছে, খুবই সুন্দর কোয়েশ্চেন, এটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না, যে কোনটার একক হেনরি। এটা হচ্ছে ইন্ডাকটেন্সের একক, ইন্ডাকটেন্স। এটা তোমরা হয়তো আরেকটু উপরের লেভেলে গেলে জানতে পারবা, বা অনেকে হয়তো জানো, আশা করি। ইন্ডাকটেন্সের একক হয় হচ্ছে হেনরি।
তারপর কি বলছে, শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ 24:85 হলে শুক্র গ্রহে এক বছরে কত দিন হয়। আমরা এইটা যদি একটু করার চেষ্টা করি, আমরা কেপলারের সূত্র থেকে জানি টি স্কোয়ার সমানুপাতিক হয় আর কিউব, অর্থাৎ T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার সমান হয় R1 কিউব বাই R2 কিউব। তাহলে আমরা শুক্র গ্রহেরটা যদি ধরি 1 আর পৃথিবীরটা যদি ধরি 2, তাহলে আমাদের T1 সমান আলটিমেটলি কি হবে, T2 ইন্টু R1 বাই R2 টু দি পাওয়ার 3/2। আমরা পুরাটাকে রুট করে দিছি। পৃথিবীর ক্ষেত্রে T2 এর ভ্যালু কত, 365, R1 বাই R2 এর ভ্যালু বলা আছে 24/85, এটার পাওয়ার 3/2। তাহলে আমরা অ্যান্সার কত পাই, আমি একটু ক্যালকুলেট করি, 365 ইন্টু 24/85 টু দি পাওয়ার হচ্ছে 3/2। এটার অ্যান্সার আসবে 54.76 ডেজ। যদি আমাদের কোয়েশ্চেনে অন্য কোনো ভ্যালু বলা থাকে হয়তো অ্যান্সার ডিফারেন্ট হবে। এটা কোয়েশ্চেনে যে এক্স্যাক্ট এটাই ছিল নট নেসেসারি, বাট প্রসেসটা তোমাদের মিলাটা অ্যাকচুয়ালি আসল জিনিস, কারণ কোয়েশ্চেনে হয়তো ডিফারেন্ট ভ্যালুও দেওয়া থাকতে পারতো, কারণ এটা যেহেতু স্টুডেন্টদের থেকেই কালেক্ট করা, তো সবার যে অ্যাকচুয়ালি সঠিকভাবে মনে ছিল এটা কিন্তু এরকম না বিষয়টা। 13 নম্বরটা দেখো, আমাদের y সমান এক্স স্কোয়ার আর y সমান 2x দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত বের করতে বলছে। এটা যদি আমরা একটু করি, y সমান এক্স স্কোয়ারের গ্রাফ হয় এইরকম, যেহেতু y সিঙ্গেল তাহলে y এর দিকে মুখ করবে, আর y সমান 2x এর গ্রাফটা হয় অনেকটা এইরকম। এই বিন্দুগুলো যদি আমরা বের করি, এইটা আসবে মূল বিন্দু, আর এইটা হবে হচ্ছে, আমরা যদি সলভ করি তাহলে 2,4 বিন্দু। তাহলে আমাদের কি 0 থেকে 2 এর মধ্যে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল মাইনাস করলেই হয়। তাহলে আমরা এরিয়াটাকে কি লিখতে পারি, 0 থেকে 2 এর মধ্যে y আপার কোনটা, আপারটা হচ্ছে সরল রেখাটা, আর লোয়ারটা হচ্ছে আমাদের প্যারাবোলাটা। তাহলে y আপারটা হবে সরল রেখাটা, এখানে y বসাবো, তার মানে 2x মাইনাস এক্স স্কোয়ার dx, এবং এটা যদি আমরা সলভ করি ভ্যালু আসবে 4/3। ক্যালকুলেটারে বসাই দিলেই হবে, এটা কিন্তু হাতে করে নিজে করার দরকার নেই। তাহলে এটার আনসার কত, এটার আনসার হচ্ছে 4/3 স্কোয়ার ইউনিট। সিম্পল ম্যাথ। 14 নাম্বারটা অ্যাকচুয়ালি হাতে করাই লাগে না, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। এখানে আমরা করার টেকনিকটা হলো এক্স টেন্স টু 0 বলা আছে না, এই যে জিরো বসাইলে তো এটা অসংখ্যায়িত হয়ে যাবে, কারণ 0/0 চলে আসবে। 0-র কাছাকাছি একটা ভ্যালু আমরা ক্যালকুলেটারে যদি 0.001 ক্যালকুলেটারটাকে রেডিয়ান মোডে নিব, কারণ যেহেতু আমাদের ক্যালকুলাসে অলওয়েজ রেডিয়ানই হয় অ্যাঙ্গেলটা, রেডিয়ানে নিয়ে আমরা যদি এরকম 0-র কাছাকাছি একটা ভ্যালু নিয়ে এখানে বসায় দিই, তাহলে ফাইনালি আমাদের অ্যান্সারটা আসবে 0। তো আমাদের যেহেতু এটা এমসিকিউ, আমাদের কিন্তু প্রসেস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমাদের অ্যান্সারটা জানাই ম্যান্ডেটরি। 15 নম্বরটাও অনেকটা একই রকম। আমরা যদি একটু এটা দেখি, এটা করার প্রসেসটা কি হবে, 1/x এখানে আছে, আর উপরে আছে হচ্ছে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স, এইরকম অনেকটা। এখন এটা কিন্তু অনেকটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট। আমরা যদি ডিফারেন্সিয়েট করি উপরে নিচে এল হসপিটাল রুল অনুযায়ী, তাহলে এখানে অনেকটা এমন হবে, নিচে তো 1 হয়ে যাবে, উপরে হবে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর ওইটাকে এক্স ধরার কারণে ডিফারেন্সিয়েট করে 2x মাইনাস 1। এখন আমরা যদি ইনফিনিটিটা বসাই, তাহলে দেখা যাবে ভ্যালুটা কিন্তু অনেক বড় আসবে এবং ইনফিনিটি আসবে। তাহলে এটার আনসারটা কি, এটার আনসারটা হবে ইনফিনিটি। তো এই রাশিটা আশা করি হয়তো ঠিক আছে, যদি কোয়েশ্চেনে অন্য কোনো ডিফারেন্ট থেকে থাকতো তাহলে হয়তো ডিফারেন্ট আনসার আসতে পারতো, বাট আমি যেটা কালেক্ট করছি যাদের থেকে পাইছি তারা এটাই বলছে। তো এটাও যদি তোমরা এখানে এক্সের একটা বড় ভ্যালু মোটামুটি বসায় দিতা, ধরো 15, 16 বা 20, তাহলে দেখতে যে ভ্যালু অনেকটা এরকম অনেক বড় আসতো, অর্থাৎ ইনফিনিটির কাছাকাছি যাইতো। তারপরে দেখো 16 নাম্বারটা, জটিল সংখ্যার সিম্পল একটা ম্যাথ। আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত, ওমেগা স্কোয়ার।
আমরা আরেকটা সূত্র জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা কি লিখব? আমরা লিখব মাইনাস ওমেগা টু দি পাওয়ার 7, আর নিচে 1 প্লাস ওমেগা স্কোয়ারকে লিখব মাইনাস ওমেগা। তাহলে ফাইনালি কি থাকে? মাইনাস ওমেগা টু দি পাওয়ার 7কে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা টু দি পাওয়ার 7, আর এখানে মাইনাস ওমেগা। তাহলে কাটাকাটি করে ওমেগা টু দি পাওয়ার 6, যার ভ্যালু 1। এটা আমাদের এই ম্যাথটার আনসার। সিম্পল একটা ম্যাথ। 17 নম্বরটা দেখো, এরকম একটা সমীকরণের যদি একটা মূল দেওয়া থাকে, আমরা জানি মূলগুলা কি জোড়ায় জোড়ায় থাকে, তাহলে আরেকটা মূল থাকবে 3 মাইনাস 2i1। আমরা এইটা থেকে কিভাবে সরাসরি বের করি? খুবই সিম্পল। 17 নম্বরটা আমরা লিখব x সমান 3 প্লাস 2i, 3কে এই পাশে এনে স্কোয়ার করবো, x মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান 4i স্কোয়ার। তাহলে x স্কোয়ার মাইনাস 6x, এখানে হবে প্লাস 9 সমান মাইনাস 4। তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 সমান 0। সিম্পল একটা ম্যাথ ছিল, আশা করি এটা তোমরা সবাই পারবা। আর যদি কোয়েশ্চেনের দ্বিঘাত না থেকে ত্রিঘাত থেকে থাকতো, কারণ সম্ভবত এটা এক দ্বিঘাতই কোয়েশ্চেন ছিল, বাট যদি ত্রিঘাতের হয়ে থাকতো তাহলে যেই কোয়েশ্চেন অপশনে যেই সমীকরণগুলো ছিল ওগুলো তোমরা ক্যালকুলেটারে ইনপুট দিলে কোনটার মূল এইগুলো আসে ওইটা টেস্ট করে নিলেই হইতো। তারপর দেখো 18 নাম্বার নির্ণায়কের একটা ম্যাথ। এটা আমরা বিস্তার করার জন্য বরং আগে এক ইয়া থেকে আরেক ইয়া মাইনাস করি। এই কলাম থেকে এই কলাম মাইনাস করলে 0, এখানে 1 মাইনাস বি, এখানে 1 মাইনাস বি স্কোয়ার, এখানে 0, বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4, 1 বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4। এটা যদি 0 সমান না হয় তাহলে আমরা এখান থেকে 1 মাইনাস বি কমন নিতে পারি। এখানে বি কমন নেওয়া যায়, তাহলে 1 মাইনাস বি হবে। এখানে বি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে আমরা আচ্ছা যদি কোনাকুনি গুণ করি, 1 মাইনাস বি ইন্টু বি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস 1 মাইনাস বি স্কোয়ার, এখান থেকে বি কমন নিলে 1 মাইনাস বি সমান নট ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা উভয় পক্ষে 1 মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে থাকবে কি বি স্কোয়ার মাইনাস বি। তাহলে ফাইনালি থাকবে বি স্কোয়ার মাইনাস বি নট ইকুয়ালস টু 0। তাহলে বি কমন নিলে বি মাইনাস 1 নট ইকুয়ালস টু 0। তাহলে বি হইতে পারবে না 0 সমান হইতে পারবে না, বি 1 সমান হইতে পারবে না। আর এইখানে যেহেতু বি স্কোয়ারকেও 1 মাইনাস বি স্কোয়ারকেও আমরা বাদ করছি, তাহলে বি মাইনাস 1ও হইতে পারবে না। এই তিনটা ভ্যালু বাদে অন্য কোনো ভ্যালু হইলে নির্ণায়কের মান 0 হবে না। অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে কিন্তু এইভাবেই আরেকটা অপশন আমি দেখছিলাম, অপশনগুলায় এই তিনটা ছিল, তার সাথে অন্য একটা ছিল, বোধহয় 2 বা 3 এরকম কিছু ছিল, ওইটা হয়তো অ্যান্সার। তারপরের কোয়েশ্চেনটা দেখো, হেবারবোস পদ্ধতিতে মোলিবডেনাম ইউজ করা হয়, এটি কোন ধরনের প্রভাবক? আমরা জানি হেবারবোস পদ্ধতিতে আমাদের মেইন প্রভাবকটা কিন্তু হয় আয়রন হয় হচ্ছে মেইন ক্যাটালিস্ট। আর আমাদের যেই মোলিবডেনামকে ইউজ করা হয় সে হয় কি, সে হয় প্রভাবক সহায়ক, সে কিন্তু মেইন প্রভাবক না, সে হয় প্রভাবক সহায়ক, বা তাকে ইংলিশে প্রোমোটারও বলা হয়। আমাদের কোয়েশ্চেনে হয়তো এরকম টাইপেরই কোনো অপশন ছিল, যদি এরকম অপশন না থেকে থাকতো হয়তো ধনাত্মক প্রভাবক কথাটাও থাকতে পারতো, একই জিনিস। তারপর দেখো 20 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, খাবার লবণের ঘনমাত্রা 10 মোলার। খাবার লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি টাইপের যৌগ? আমরা জানি নিরপেক্ষ একটা লবণ। নিরপেক্ষ লবণ হইলে নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে পিএইচ কত হবে? তার পিএইচ হবে 7। এটা অনেকে কিন্তু একটু ঝামেলায় পড়ে গেছে, এই ট্রিকটা বুঝতে পারে নাই। পিএইচ হবে 7 এটার। আর এই স্ট্রাকচারটা কি টাইপের স্ট্রাকচার? এটা হবে সেক টাইপের স্ট্রাকচার, সেকেন্ডারি। কারণ দেখো এইখানে যেইখানে অন্য একটা মূলক যুক্ত হবে, এই এই কার্বনটা কিন্তু সেকেন্ডারি, দুইটা কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটা সেক টাইপের স্ট্রাকচার। তারপর
অ্যারোমেটিক হাইড্রোকার্বন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়ার নাম কি? এইখানে আমি এটা একটু স্টার দিব, থামবো। আমি কিন্তু এর আগে একটা প্রিলির আগে অর্গানিক কেমিস্ট্রি সাজেশন নামে একটা ভিডিও আপলোড করছিলাম, অর্গানিক কেমিস্ট্রি সাজেশন। ওইখানে আমি এই বিক্রিয়াটার কথা বলছিলাম এবং দেখো এটা চলে আসছে। আমি বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের যে বিক্রিয়াগুলো ছিল ওইটার কথা বলছিলাম। এটার নাম কি? খুবই ইজি, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এটা সবারই পারার কথা, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হয়। তারপর দেখো আমাদের একটা অ্যালুমিনিয়ামের একটা বিজারণ বিভব বলা আছে আর আয়রনের একটা বিজারণ বিভব বলা আছে। বলছে 25 ডিগ্রি সেলসিয়াসে ইএমএফ কত, মানে স্ট্যান্ডার্ড ইএমএফটা কত। আমরা জানি এখানে অ্যানোড কোনটা হবে, অ্যানোড হবে এইটা আর ক্যাথোড হবে আয়রনটা। তাহলে এটার ইএমএফ আমরা কিভাবে বের করব? ইএমএফটা আমরা বের করি, অ্যানোডের জারণ বিভব নেই। জারণ বিভব কত? এখানে বিজারণ বিভব দেওয়া আছে তার উল্টাটা, মানে 1.61। ক্যাথোডের বিজারণ বিভব দিই, তার মানে সরাসরি এটাই আসবে। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, 1.61 মাইনাস 0.44, এটার ভ্যালু আসবে 1.17 ভোল্ট। সিম্পল ম্যাথ। তারপর বলছে 24 নাম্বারটা কি? অপ্রতিসম কার্বন সংখ্যা 5 হলে আলোক সক্রিয় সমাণু কত? এইখানেও আমি একটু থামবো। আমার ওই অর্গানিক কেমিস্ট্রি সাজেশনের ক্লাসে কিন্তু সমাণু সংখ্যা পার্টটা খুবই ইম্পর্টেন্ট বলছিলাম। সমাণু সংখ্যা পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সমাণু যেই পার্টটা আমি রাখছিলাম 2 নাম্বারে, ওই 2 আমি সমাণু সংখ্যা পার্টটা খুবই ইম্পর্টেন্ট বলছিলাম। সেখান থেকে দেখো আরেকটা কোয়েশ্চেন চলে আসছে। আলোক সক্রিয় সমাণু কয়টা হয়? আমরা জানি 2 টু দি পাওয়ার n-টা, মানে 2 টু দি পাওয়ার 5টা 32টি। সিম্পল কোয়েশ্চেন। কোনটি জারক, বিজারক, বিরঞ্জক সব হিসেবে ইউজ হইতে পারে? এখানে অপশনে দুইটা করে ডেটা ছিল। এখানে অ্যান্সারটা হবে সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড। কারণ সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান +4। সালফারের জারণ মান আমরা জানি -2 থেকে +6 পর্যন্ত ঘোরাঘুরি করতে পারে। আর এখানে দেখো আমাদের যেই H2O2 আছে এটাতে অক্সিজেনের জারণ মান কত? -1। অক্সিজেনের জারণ মান আমরা জানি -2 থেকে 0-র মধ্যে ঘোরাঘুরি করতে পারে। তাহলে এখানে দেখো এই যে আমাদের সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার +4-এ আছে, সে +6-এও যেতে পারে, আবার মাইনাসের দিকেও আসতে পারে। তাহলে সে জারক বিজারক উভয় হিসেবে আচরণ করতে পারে। H2O2-র ক্ষেত্রেও সেম, বিরঞ্জক সালফার ডাইঅক্সাইড আর H2O2 বিরঞ্জক হিসাবে ইউজ হয়। এটা মোটামুটি সবারই পারার কথা। তারপরের কোয়েশ্চেনটা দেখো, 0.12 কেজি কার্বন দহনে কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা কত? এখানে আমাদের বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হয় হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে হয় কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা দেখতে পারতেছি 1 মোল কার্বন থেকে, মানে মেইনলি 12 গ্রাম কার্বন থেকে আমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাই। আচ্ছা 12 গ্রাম, তাহলে 0.12 কেজিতে কত গ্রাম? 120 গ্রাম। তাহলে 120 গ্রাম থেকে আমরা কতটুকু পাই? আমরা পাই হচ্ছে 10 মোল। তাহলে এই যে 10 মোল আমরা পাই, 1 মোলে অনুসংখ্যা কত হয়? আমরা জানি 1 মোলে অনুসংখ্যা হয় 6.023 বা নাম্বার অফ অ্যাভোগাড্রোর সমান। তাহলে 10 মোলে অনুসংখ্যা কত হবে? খুবই সিম্পল, 10 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে আমাদের 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 24টি অ্যাকচুয়ালি হবে। সিম্পল একটা কোয়েশ্চেন। তারপরের বিক্রিয়াটায় আমি আবার একটু থামবো। তোমরা যদি আমার অর্গ্যানিক কেমিস্ট্রি সাজেশন ক্লাসটা দেখো, ওইখানে আমি স্পেসিফিক এই বিক্রিয়াটার কথাই বলছিলাম। কারণ এইভাবে স্পেসিফিকলি বিক্রিয়া টার্গেট করে কিন্তু বলাটা খুবই টাফ, বাট আমি এই বিক্রিয়াটার কথা কেন যেন বলছিলাম। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, যে কোন গ্রিগনার্ড বিকারক অ্যালডিহাইড বা কার্বনিল যৌগের কোনটার সাথে বিক্রিয়া করে কত ডিগ্রি অ্যালকোহল বানায়, এটা কিন্তু আমি বলছিলাম। আমরা জানি 1 ডিগ্রি অ্যালকোহল বানায় কে? যদি আমরা গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইড বা মিথানল বানাই, মিথানল যোগ করি। এছাড়া আমরা অন্য যে কোনো অ্যালডিহাইড যোগ করলে, অ্যালডিহাইড
এক্সেপ্ট মিথানল HCHO, তাহলে কি হয় আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল হয়। আমাদের এখানে মিথানল বাদে অন্য যেই অ্যালডিহাইডটা ছিল ওইটাই দাগানো লাগতো, হয়তো আর কিটোন যোগ করলে আমরা 3 ডিগ্রি পাই। 3 ডিগ্রি কখন পাই? যখন আমরা কিটোন যোগ করি। এই বিক্রিয়াটি কিন্তু আবার অন্য সকল এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমরা অবশ্যই এগুলো দেখব। তাহলে এখানে অ্যালডিহাইড মিথানল বাদে যেই অ্যালডিহাইডটা ছিল আমাদের ওই অ্যান্সারটাই দেখানো লাগতো। তারপর দেখো, নিক্ষিপ্ত বস্তুর বেগ দ্বিগুণ করলে সর্বোচ্চ উচ্চতা কেমন হবে? আমরা সর্বাধিক উচ্চতার সূত্রটা জানি, h সমান হচ্ছে u²/2g। তাহলে h সমানুপাতিক বলা যায় u²। আমরা যদি বেগ দ্বিগুণ করি তাহলে h কত গুণ হবে? u ডাবল হইলে h হবে হচ্ছে 2² গুণ, মানে 4 গুণ। সিম্পল কোয়েশ্চেন, সবারই পারা উচিত। তারপর একটা দেখো, এন টাইপ সেমিকন্ডাক্টরে কোন মৌল দ্বারা ডোপিং করা হয়? এন টাইপ আমরা কি দেখতেছি? নেগেটিভ টাইপ। নেগেটিভ টাইপে আমাদের কি হয়? এক্সট্রা যেই ফ্রি ইলেকট্রন যেটা ওইটা এক্সট্রা হয়। তার মানে আমরা কোন টাইপের মৌল ইউজ করি? পঞ্চযোজী। পঞ্চযোজী মানে হচ্ছে আমাদের ফসফরাস, আর্সেনিক এই টাইপের যৌগ। এখানে অপশনে সরাসরি পঞ্চযোজী, ত্রিযোজী এরকম টাইপের ডেটা ছিল। তারপর এনার্জি ভার্সেস ওয়েভলেন্থের গ্রাফ কেমন হয়? আমরা এনার্জি আর ওয়েভলেন্থের মধ্যে সম্পর্ক জানি, ই সমান হচ্ছে hc/λ। তাহলে ই ইন্টু ল্যামডা সমান hc। এইচ আর সি এর ভ্যালু একটা কনস্ট্যান্ট হয়, আমরা কি পাইতেছি? ই ইন্টু ল্যামডা সমান একটা কনস্ট্যান্ট না? আর এই রকম সম্পর্ক কোথায় দেখছিলাম আমরা? বয়েলের সূত্রে আমরা দেখছিলাম পিভি সমান কনস্ট্যান্ট টাইপের গ্রাফ। এরকম গ্রাফ কেমন হয়? এটা হচ্ছে আমাদের 30 নাম্বার। আমরা যদি এইদিকে এনার্জি দিই, এইদিকে ল্যামডা দিই, তাহলে পিভি সমান কনস্ট্যান্ট। ওইখানে কি ছিল? আমাদের গ্রাফগুলো ছিল আয়তাকার অধিবৃত্ত। এখানেও এরকম আয়তাকার অধিবৃত্ত হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। xy সমান c² টাইপের গ্রাফ। তারপর দেখো 31 নাম্বার, 10 গ্রাম পানির তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হতে 14 ডিগ্রি সেলসিয়াস করতে কত ক্যালোরি তাপ লাগবে? আমাদের এস এর ভ্যালু আমরা কত জানি? 4200 জুল পার কেজি পার কেলভিন। এখানে যদি আমরা ক্যালোরি পার কেজি পার কেলভিন বসাই তাহলেই হবে। ক্যালোরি পার কেজি কত? আমরা এটারে 4.2 দিয়ে ভাগ করলে 1000 ক্যালোরি পার কেজি পার কেলভিন। তাহলে কত তাপ লাগবে? এম এস ডেল থিটা। এম এর ভ্যালু 10 গ্রাম মানে হচ্ছে 0.01, এস এর ভ্যালু 1000, ডেল থিটার ভ্যালু 10। তাহলে এখানে 10 আর একটা 0 যাবে, 1000 থেকে একটা 0 গেলে 100 ক্যালোরি। এটাই অ্যান্সার সরাসরি। সিম্পল একটা কোয়েশ্চেন। তারপর একটা দেখো, যদি দৈর্ঘ্য অর্ধেক আর ব্যাসার্ধ দুইটাই যদি অর্ধেক করি তাহলে আমাদের রোধ কেমন চেঞ্জ হবে বা রোধ কত হবে এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, আমরা অন্য একটা কালি নেই। দেখো, আমরা জানি আর সমানুপাতিক কি হয়? এল হয়। তাহলে আমি দৈর্ঘ্য যদি অর্ধেক করি তাহলে আমাদের রোধ কি হবে? রোধও অর্ধেক হয়ে যাবে। দৈর্ঘ্য অর্ধেকের জন্য রোধ হইল অর্ধেক। আর ব্যাসার্ধর সাথে সম্পর্ক কেমন? আর সমানুপাতিক 1/r²। তাহলে ব্যাসার্ধ যদি অর্ধেক করি তাহলে রোধ কি হবে? রোধ হয়ে যাবে 4 গুণ। তাহলে আমাদের সেকেন্ড ক্ষেত্রে রোধটা কত হয়? আর সমান হয় হচ্ছে 2। দৈর্ঘ্য অর্ধেক করার জন্যে অর্ধেক হয়ে গেল, আর ব্যাসার্ধ অর্ধেক করার জন্য 4 গুণ হয়ে গেল। তার মানে রোধটা আলটিমেটলি ফাইনালি হবে 4 ওহম। সিম্পল একটা কোয়েশ্চেন, বাট এটা কিন্তু এক্সাম হলে একটু ঠান্ডা মাথায় চিন্তা না করলে ভুল হওয়ার চান্স থাকে। তারপর দেখো, সেকেন্ড দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করা লাগবে, দৈর্ঘ্য কত বৃদ্ধি করা লাগবে? আমরা টি এর সাথে এল এর সম্পর্ক কি জানি? টি সমানুপাতিক √L। তাহলে আমাদের T2 এর ভ্যালু কি বলছে? T2 এর ভ্যালু বলছে 50% বৃদ্ধি, তার মানে 1.5 T1। তাহলে T2/T1 তার স্কোয়ার সমান হবে L2/L1। তাহলে L2/L1 কত আসে? 1.5 এর স্কোয়ার হয় 2.25। তার মানে আমাদের কত বাড়ানো লাগবে?
এটার থেকে 1 মাইনাস করলে 1.25 গুণ করা লাগবে, মানে হচ্ছে 125% বৃদ্ধি, 1.25 গুণ বৃদ্ধি করা লাগবে, মানে 125% বৃদ্ধি করা লাগবে। আমাদের অপশনে যদি কত গুণ বৃদ্ধি করা লাগবে না থেকে শুধু থাকতো কত গুণ করা লাগবে, তাহলে আবার 2.25 গুণ করা লাগবে এটা দাগানো লাগতো। এখানে আমাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, ফিজিক্সের এমসিকিউতে কিন্তু কত গুণ বৃদ্ধি বলা আছে নাকি বৃদ্ধি বলা নাই এটার উপর ডিপেন্ড করে অ্যান্সার দুই রকম হইতে পারে। যেমন এখানে বৃদ্ধি আছে, তার মানে আমাদের 125% বৃদ্ধি করা লাগবে। 34 নাম্বার, এটা তোমরা সবাই বলছো যে এখানে অপশনে অ্যান্সার দেওয়া ছিল না। এটার যদি আমরা ডাইভারজেন্স করি, ডাইভারজেন্সের ভ্যালু কি হয়, del del x of x, del del y of y, del del z of z। এখানে আসবে 1, এখানে আসবে 1, এখানে আসবে 1, ফাইনালি অ্যান্সার আসে 3। বাট তোমরা সবাই জানাইছো যে অপশনে 3 ছিল না, তো বেটার হচ্ছে এটা স্কিপ করে দেয়াই বেটার। এর পরের কোয়েশ্চেনটা, কোন বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে? খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, বাট অপশনগুলো যেহেতু নাই আমরা সেটা ওইখানে অ্যাড করতে পারি নাই। আমরা y অক্ষকে স্পর্শ করার শর্ত কি জানি, c সমান হচ্ছে f স্কোয়ার। তো আমাদের বৃত্তের সমীকরণে যদি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 থাকে, আমাদের জাস্ট দেখা লাগতো যে y এর যেই সহগ আছে ওইটাকে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করে তাকে স্কোয়ার করলে c এর সমান হয় কিনা, যেটাতে সমান হয় ওইটাতেই হচ্ছে y অক্ষকে স্পর্শ করে। সিম্পল একটা কোয়েশ্চেন। তারপর 36 নাম্বারটা দেখো, tan a এর ভ্যালু বলা আছে, আমাদের এই রাশিটার মান বের করতে বলা হয়েছে। আমরা cos 2 এর সমান কি জানি, আমাদের tan এর ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা লাগবে, কারণ tan এর মান দেয়া আছে। এটা যদি আমরা করতে চাই আমরা লিখতে পারি p ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার এ, এখানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস q ইন্টু 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার এ। এখন মানটা যদি আমরা বসাই p বাই q, তাহলে কীরকম আসে, এইদিকে একটু করি, এটা 36 নাম্বার। তাহলে এখানে p ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ ইন্টু 2p বাই কিউ, নিচে হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আমরা যদি উপরে নিচে কিউ স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে কি থাকবে, p ইন্টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, নিচে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস, আলহামদুলিল্লাহ কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে একটা কিউ কাটা যাবে, ফাইনালি থাকবে হচ্ছে 2 ইন্টু কিউ স্কোয়ার ইন্টু পি। তারপর দেখি আমরা কি হয়, আমরা যদি লসাগু করে ফেলি তাহলে এখানে থাকবে হচ্ছে পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউব, আর তাহলে পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস 2p কিউ স্কোয়ার। 2p কিউ স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার কাটাকাটি গেলে কি থাকে, আমরা লিখতে পারি শুধু পি কিউ স্কোয়ার, তাহলে এইটা মুছে দিলে পারি আমরা। এখন আমরা এখান থেকে যদি একটা পি কমন নেই, একটা পি কমন নিলে থাকবে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এটা আমাদের সিম্পলিফাইড সুন্দর ফর্মেট চলে আসছে। এটাই আশা করি অপশনে দেওয়া ছিল, এটাই অ্যান্সার। তারপর দেখো কি বলছে, ভূপৃষ্ঠে কোনো একটা দোলকের দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড, তাহলে আর উচ্চতায় দোলনকাল কত? কোয়েশ্চেন অ্যাকচুয়ালি বলা ছিল যে একটা সেকেন্ড দোলক আর উচ্চতায় দোলনকাল কেমন হবে। আমাদের টিএইচ বাই টি, আমরা জি এর সাথে সম্পর্ক কি জানি, √g/gh, কারণ আমরা জানি অভিকর্ষ ত্বরণের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তারপর আমরা জি এর সাথে জিএইচ এর সম্পর্কটা কি জানি, এইচ উচ্চতায় আমাদের সম্পর্কটা ছিল আর প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। এটা যদি আমরা এখানে বসাই রুটটা চলে যাবে, থাকবে হচ্ছে 1 প্লাস এইচ বাই আর। এইখানে দেখো এইচ এর ভ্যালু কিন্তু আর এর সমান, তাহলে এখানে বসাইলে হবে 2, তাহলে টিএইচটা কত হবে, টিএইচ হবে 2t। 2t মানে আলটিমেটলি কত, 2 এর ডাবল মানে 4 সেকেন্ড।
ভালো একটা কোয়েশ্চেন। দেখো ক্যালকুলেটর কিন্তু ইউজ করা লাগে নাই আমাদের। এরপর দেখো কি আসছে, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা কি? ইয়ং এর গুণাঙ্কের একক আমরা জানি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার বলা যায়। নিউটনকে বলা যায় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে আছে মিটার ইনভার্স 2, তাহলে কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। এই যে আমি সব মৌলিক এককে প্রকাশ করছি, তাহলে আমাদের এটাকে আমরা এখন মাত্রা হিসাবে কিভাবে লিখতে পারি? ওয়াই এর মাত্রাটা হবে কেজির জন্য আসবে এম, মিটারের জন্য আসবে এল ইনভার্স, সেকেন্ডের জন্য টি ইনভার্স 2। সিম্পল একটা কোয়েশ্চেন, আশা করি এটা পারবা। 39 নম্বরে কি বলছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক। দেখছো ফিজিক্সে কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয়, এটা 25 ব্যাচের জন্য নির্দেশনা থাকবে যে আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলোয় তোমরা অনেকে গুরুত্ব দিতে চাও না, কিন্তু আমি যদি একটু স্ক্রল করি দেখো আমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন, সব কিন্তু ম্যাথমেটিক্যাল আসে না, অনেক কোয়েশ্চেনই কিন্তু থিওরিটিক্যাল আসে। তো এইরকম কোয়েশ্চেন কিন্তু আমরা সবসময় যে এই যে দেখো আমাদের বেসিক কাজে লাগে এইসব কোয়েশ্চেনে, দেখো থিওরিটিক্যাল কোয়েশ্চেন আমাদের কিন্তু এগুলাতেও ফোকাস থাকা লাগবে। আমরা সবসময় ম্যাথে ফোকাস করবো এরকম না, থিওরিটাতেও আমরা ফোকাস থাকবো। তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক কি? খুবই ইজি, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কনস্ট্যান্ট। এটা তো আর কাউকে আলাদা করে বলা লাগে না। 40 নম্বর কোয়েশ্চেনে আমাদের এখানে অপশনগুলো এমন ছিল, আমি যেটা তোমাদের থেকে জানছি যে আমাদের একটা অপশন হচ্ছে ইথিন ছিল, সরি ইথেন ছিল, ইথেন C2H6 ছিল, ওইটা হয়তো কারেক্ট অ্যান্সার। বাকিগুলা হচ্ছে হয় আমাদের অ্যালকিন ছিল, অথবা অ্যালকাইন ছিল, অথবা অ্যারোমেটিক যৌগ ছিল। তো এইগুলো তো আমরা বুঝতেই পারতেছি এগুলাতে হচ্ছে কোনো পাই বন্ধন নাই, বা হয়তো আমাদের অ্যালকোহল ছিল, সরি অ্যালডিহাইড ছিল বা অ্যাসিড ছিল, সবগুলোতেই কিন্তু পাই বন্ধন থাকে, বাট আমাদের পিওর অ্যালকেনগুলোয় কিন্তু কোনো ধরনের পাই বন্ধন নাই। তো ইথেন যেহেতু ছিল ওইটাই হয়তো অ্যান্সার। তারপর 41 নম্বর, হাইড্রোজেন গ্যাসের চেয়ে ধীরে ব্যাপন হবে কোন গ্যাসের? আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। মোটামুটি আমাদের আণবিক ভরের সাথে ব্যাপন হারের আমরা সম্পর্ক কি জানি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে যার আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম। এখন হাইড্রোজেনের থেকে কিন্তু প্রায় সকল গ্যাসেরই হচ্ছে আণবিক ভর বেশি হয়। আমাদের তুমি অক্সিজেন চিন্তা করো, ফ্লোরিন চিন্তা করো, নিয়ন চিন্তা করো, ইভেন হিলিয়াম চিন্তা করো, সবগুলোরই কিন্তু আণবিক ভর বেশি হয়। তাহলে সবগুলোর আণবিক ভর বেশি হলে কিন্তু ব্যাপনও ধীরেই হবে। তাহলে আমাদের অপশনে মোস্ট প্রবাবলি কোনো একটা ডি নাম্বার অপশনে ছিল সবগুলো, ওইটাই এখানে অ্যান্সার হইতো। তারপর দেখো 42 নাম্বারটা, এটার জন্য আমাদের অন্যরকম একটা থিওরি জানা থাকলে ভালো, কারণ এই টাইপের যেহেতু আমাদের কোয়েশ্চেন প্রায়ই আসে। তো এইখানে আমাদের লিবনিজের যেই সূত্রটা ছিল, সূত্রটা আমি তোমাদের একটু লিখে দিই। এখানে যদি আমাদের অন্য একটা প্যারামিটারের সাপেক্ষে একটা ফাংশনকে অন্য একটা প্যারামিটারের ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে বলে, লিমিটটা আবার দেওয়া থাকে বাইরে যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে ওইটা, তখন আমাদের ডিফারেন্সিয়েশনটা সিম্পলি কেমন হয়, আমরা সবার আগে এইভাবে করি আর ডিডিএক্স করি হচ্ছে এটা দি পাওয়ার, সরি যাকে বাইরে রাখছি তাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব। মাইনাস করব কি ফাংশন এ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ এ টু এফ এক্স। এখন দেখো এখানে এই কোয়েশ্চেনে এ অফ এক্সটা কি 1, আর আমাদের বি অফ এক্সটা কি? বি অফ এক্সটা হচ্ছে এক্স। তাহলে আমাদের এখানে এই সূত্রতে যদি বসাই ফাইনালি আনসারটা কি থাকে? ফাংশনটা হচ্ছে সাইন টি স্কোয়ার, সাইন টি স্কোয়ারে আমি এক্স বসাবো, তাহলে কি হবে? সাইন এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স করবো এক্সকে, তাহলে 1 মাইনাস আমি এখানে কত বসাবো? 1টাকে এটার জায়গায় বসাবো, তাহলে সাইন 1 স্কোয়ার। 1কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0। তাহলে ফাইনালি আমাদের কি থাকে? সাইন এক্স স্কোয়ার। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের প্রায়ই অনেক জায়গায় আসে, তোমরা উদ্ভাসের উইকলিতেও পাইছো, হয়তো সামনে আমাদের বুটেক্স, এমআইএসটি, তারপর আইওটি, চুয়েট, রুয়েট সহ অনেক এক্সাম বাকি আছে, হয়তো অন্য কোনো জায়গাতে ফেস করতে পারো, তাই এই সূত্রটা জেনে রাখা ভালো। তারপর 43 নাম্বার দেখো, খুবই সিম্পল একটা অঙ্ক, এটা আমাদের বইতেও আছে।
এখানে আমরা এইটাকে কি করব, এইটাকে হচ্ছে লিখব সাইন 180 মাইনাস 30 প্লাস এ। এই তো, তাহলে আমাদের এখানে কি আসবে, ফাইনালি আমাদের আসবে সাইন 30 প্লাস এ। এখন সাইন 30 প্লাস এ, সাইন 30 প্লাস এ যদি মাইনাস করি তাহলে কত থাকবে, অ্যান্সার থাকবে 0। কারণ আমরা জানি সাইন পাই মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তারপর 44 নম্বরে দেখো, আমাদের এরকম একটা বিন্দু বলা আছে আর বলছে রেখার এই পার্টটা আর হচ্ছে এই পার্টটুকু সমান, এইটুকু আর এইটুকু হচ্ছে সমান। তাহলে রেখাটা খণ্ডিত অংশের এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটা যদি a, 0 হয়, এটা যদি হয় হচ্ছে 0, b, তাহলে এইটুকু হবে কি a/2। a/2 এর ভ্যালু যদি 2 হয় তাহলে এই বিন্দুটা আলটিমেটলি 4, 0 হবে, এই বিন্দুটা হবে 0, 6। তাহলে রেখাটার ঢাল বের করা কি আর কোনো ব্যাপার, ঢাল আমরা বের করব 6 - 0 বাই 0 - 4, তাহলে 6/-4 2 দিয়ে কাটাকাটি করলে -3/2। সিম্পল একটা কোয়েশ্চেন। তারপর 45 নম্বরে দেখো, 3 সেন্টিমিটার একটা বুলেট ঢুকে যদি অর্ধেক বেগ হারায় তাহলে আর কতটুকু ঢুকবে। এই সেম এক্সাম্পলটা দিয়েই কিন্তু আমি হচ্ছে আমার প্রিলি ট্যাকটিক্স যে ভিডিওটা বানাইছিলাম ওইখানে আমি বলছিলাম যে আমাদের এক্সামের আগে কিছু শর্টকাট যদি আমরা দেখে যাই, এবং ওইখানে আমি এই এক্সাম্পলটাই মেনশন করছিলাম যে 3 সেন্টিমিটার বুলেটে একটা দেয়ালের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ঢুকার পর তার বেগ হয়তো অর্ধেক হারাইছে বা কিছু পরিমাণ হারাইছে, সেটা আর কতটুকু ঢুকবে। চলো আমরা আবার ওইটা একটু শক্তি দিয়ে কিভাবে করে ওইটা দেখি, কারণ আমাদের শক্তি দিয়ে করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের বেগ আমরা ধরলাম কত, ইউ, তাহলে অর্ধেক ঢুকার পরে তার বেগ কত হবে, u/2। তাহলে যখন তার বেগ ইউ তখন তার এনার্জি E0 কত, 12 mu², আর এইখানে তার এনার্জি ই কত, 12 mu²/4, তার মানে 1/4 E0। এই জিনিসটা আশা করি তোমরা বুঝছো। এনার্জি যদি 1/4 E0 হয় তাহলে সে কি পরিমাণ এনার্জি খরচ করছে, সে 3 সেন্টিমিটার ঢুকতে খরচ করছে E0 মাইনাস E0/4, কারণ তার E0/4 বাকি আছে, শুরুতে ছিল E0, তাহলে সে খরচ করছে হচ্ছে E0/4, সরি E0 মাইনাস E0/4, তার মানে 3E0/4। 3E0/4 দিয়ে সে হচ্ছে 3 সেন্টিমিটার ঢুকছে। আমাদের ফাইনালি আর কতটুকু বাকি, E0/4 বাকি, তাহলে E0/4 দিয়ে সে কতটুকু ঢুকবে, দুই পাশে 3 দিয়ে ভাগ করলে 1 সেন্টিমিটার। তাহলে সে আর কতটুকু ঢুকতে পারবে, আমাদের কোয়েশ্চেনটা কিন্তু দুইভাবে করে, একবার বলে আর কতটুকু ঢুকবে, একবার বলে টোটাল কতটুকু ঢুকবে। আর কতটুকু ঢুকবে বললে 1 সেন্টিমিটার, যদি বলতো টোটাল কতটুকু ঢুকবে, টোটাল বললে আমরা লিখতাম এই 3 আর এই 1, 4 সেন্টিমিটার, বাট অপশনে আর বলছে তাই 1 সেন্টিমিটার আমরা দেখাবো। তারপর দেখো 3.5 গ্রাম ট্যাবলেটে 40.5 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে, পিপিএম ঘনমাত্রা কত। আমাদের পিপিএম ঘনমাত্রা অ্যাকচুয়ালি কি, আমাদের এখানে ঘনত্ব টনত্ব দেয়া নেই, আমরা দেখে ঘাবড়ায় যেতে পারি। পিপিএম ঘনমাত্রা হচ্ছে অ্যাকচুয়ালি পার্টস পার মিলিয়ন, তার মানে প্রতি মিলিয়নের মধ্যে, আর মিলিয়ন জিনিসটা অ্যাকচুয়ালি কি প্রকাশ করে, 10⁶, এই জিনিসটা। এখন 10⁶, তার মানে আলটিমেটলি আমরা মিলিগ্রাম পার লিটারকে আমরা হচ্ছে পিপিএম ঘনমাত্রা ভাবে জানতাম, বাট আমাদের মিলিগ্রাম পার কেজি জিনিসটাও কিন্তু আলটিমেটলি পার্টস পার মিলিয়নই বোঝায়। তাহলে আমরা এখানে পিপিএম ঘনমাত্রা কিভাবে বের করতে পারি, আগেরটা ছিল হচ্ছে 45, এটা হচ্ছে 46, আমরা পিপিএম ঘনমাত্রা বের করতে পারি। ক্যালসিয়ামের মিলিগ্রাম ভরটা বসাবো 40.5 মিলিগ্রাম, আর ট্যাবলেটের হচ্ছে কেজির ভরটা বসাবো 3.5 ইন্টু 10⁻³ কেজি। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, 40.5 বাই হচ্ছে 3.5 ইন্টু 10⁻³
এটা আসে আমাদের 11571.43 ppm। এটা মোস্ট প্রবাবলি এর আগেও একবার সিকে রুয়েট বা অন্য কোথাও হয়তো আসছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, বাট এটা কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন, তোমরা অনেকেই আমাকে বলছো। তো আশা করি এটা বুঝছো। এরপর আমরা 47 নাম্বারটা দেখি। দেখো এখানে মনে হইতে পারে যে স্থিতিবিদ্যার একটা প্রমাণ টাইপের কোয়েশ্চেন দেয়া দিছে, বাট এটা কিন্তু খুবই সিম্পল। এটা যদি আমরা একটু দেখি, এখানে সিনারিওটা অনেকটা এইরকম। আমি এখান থেকে একটা বল ছুঁড়ে মারছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা এইরকমভাবে পড়ছে, তাহলে এইরকমভাবে পড়ছে। এইখানে একটা দেয়াল ছিল, দেয়ালকে হচ্ছে কোনো মতে সে ক্রস করছে, কোনো মতে ক্রস করছে। দেয়ালটার উচ্চতা এইচ এবং এই দূরত্বটা বলা আছে এক্স, আর দেয়াল থেকে পরে সে ওয়াই দূরত্বে গেছে। তাহলে অ্যাঙ্গেলটা কত? নিক্ষেপণ অ্যাঙ্গেলটা বলছে 45 ডিগ্রি। আমরা একটা সূত্র জানি, এখানে আনুভূমিক পাল্লা কত হবে? এক্স প্লাস ওয়াই। আমরা একটা সূত্র জানি ওয়াই সমান এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর। ওইটা যদি অ্যাপ্লাই করি, ট্যান আলফার ভ্যালু ট্যান 45-এর ভ্যালু হয় 1, তাহলে ওয়াই এর জায়গায় আমরা এইচ বসাবো। এইচ সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সিম্পলি এইচ সমান কি আসে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। সিম্পল একটা কোয়েশ্চেন, হয়তো দেখে মনে হতে পারে যে প্রমাণ টাইপের কোয়েশ্চেন, বাট খুবই সিম্পল। এটা কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই। সরি। তারপর দেখো 48 নাম্বারটা কি বলছে? সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20, সাইন স্কোয়ার 30, 40, এরকম করে আমাদের সাইন স্কোয়ার 90 পর্যন্ত আছে, অর্থাৎ টোটাল 9টা পদ আছে। এখানে আমরা জোড়া জোড়া করে কিভাবে বানাবো? সাইন স্কোয়ার 90-র ভ্যালু, সাইন 90-র ভ্যালু আমরা যদি 1, সাইন স্কোয়ার 90-র ভ্যালুও 1। সাইন স্কোয়ার 10 আর 90-র আগেই যে আছে সাইন স্কোয়ার 80, তার মধ্যে আমরা চাইলে একটা জোড়া বানাইতে পারি। কিভাবে? সাইন স্কোয়ার 80-কে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার 90 মাইনাস 10, তাহলে সে কী হবে? কজ স্কোয়ার 10। তাহলে এই সাইন স্কোয়ার 10 আর কজ স্কোয়ার 10 মিলে 1 হবে। আবার 20 আর 70 মিলে একটা জোড়া হবে, 30 আর 60 মিলে একটা জোড়া হবে, আবার 40 আর 50 মিলে একটা জোড়া হবে। টোটাল আমরা দেখতে পারতেছি 1 2 3 4, 4টা জোড়া হয়েছে, আর সাইন স্কোয়ার 90 একলা একটা আছে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 5। এই জিনিসটা মুছে দিই, না হলে অনেকে মনে করতে পারে অ্যান্সার 9। তারপর দেখো 49 নাম্বারটা। এখানে ভরটা আর ব্যাসার্ধটা আমি যদিও এক্স্যাক্ট জানতে পারিনি, একজন আমাকে এটা বলছে, বাট হয়তো ডিফারেন্ট ছিল। আমরা পাতলা ডিস্কের ক্ষেত্রে তার জড়তার ভ্রামকের সূত্র কি জানি? আই সমান আমরা জানি হাফ এম আর স্কোয়ার। এখানে মেইনলি হচ্ছে আমাদের ইয়ার কথাটাই বলছে, মানে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে। এটা সমান আমরা জানি এম কে স্কোয়ার। এখন আমরা এম এম যদি কাটাকাটি করি, দুই পাশে যদি রুট করি, তাহলে কে সমান কি থাকবে? কে সমান থাকবে হচ্ছে আর বাই √2। তাহলে আমরা 50 সেন্টিমিটারকে যদি √2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের আনসার থাকে 25√2 সেন্টিমিটার। এটাই হয়তো অপশনে ছিল, বা হয়তো আমাদের দশমিকে বের করা ভ্যালু ছিল, সেগুলো তোমরা ইজিলি করতে পারবে আশা করি। এরপর দেখো 50 নাম্বারটা। এটা অ্যাকচুয়ালি ম্যাথ করাই লাগে না। একটা বস্তুকে যদি আমরা ইউ আদি বেগে উপরে নিক্ষেপ করি, তাহলে সে কত বেগে ভূমিকে আঘাত করবে। অ্যাকচুয়ালি সিনারিওটা এইরকম, আমি ইউ বেগে মারছি, একটা সর্বোচ্চ উচ্চতায় যায়, তার বেগ 0 হয়েছে, এরপর সে আবার ভূমিতে ফিরে আসছে, এবং এখানে ফিরে আসার সময় তার বেগটা আলটিমেটলি কত হয়? বেগটা আলটিমেটলি ইউই থাকে। এটা কোনো ম্যাথই করা লাগে না, সরাসরি লেখা যায়। তো এই ছিল আমাদের প্রিলি শিফট 3 এর যেই কোয়েশ্চেনগুলো ছিল, মোটামুটি সবগুলা কোয়েশ্চেন। হয়তো এখানে 50টা কোয়েশ্চেন হয়তো সবগুলো অ্যাকিউরেট নাই, বাট আমি চেষ্টা করছি একদম শিওর যেগুলো, ওগুলাই অ্যাড করার জন্যে। হয়তো 2-4টা মিস্টেক হইতে পারে, বা অন্য শিফটেরটা চলে আসতে পারে, তার জন্য আমি দুঃখিত। আর কোনো সলভ যদি অ্যাকচুয়ালি ভুল হয়ে থাকে, তোমরা তার জন্যও আমি দুঃখিত। তোমরা আমাকে ইয়াতে জানাও, কমেন্টে জানাও যে কোনোটা ভুল হয়েছে কিনা, বা অন্য কোনো কোয়েশ্চেন যদি তোমরা মনে পড়ে যেটা হয়তো আমি অ্যাড করি নাই, ওটা তোমরা জানাইতে পারো। আর আমার যেই
প্রিলি ট্যাকটিক্সের যে ভিডিওটা ছিল বা অর্গানিক কেমিস্ট্রির যে ভিডিওটা ছিল ওইটা কিন্তু আলটিমেটলি অন্য এক্সামের ক্ষেত্রেও আমাদের কাজে লাগবে। যেমন অলরেডি তোমাদের আমি দেখাইছি 2-3টা কোয়েশ্চেন কিন্তু হুবহু কমন আসছে। আবার এই যে এখানে কোন ধরনের স্ট্রাকচার, আমি কিন্তু বলছিলাম সিম্পল নামকরণ পড়তে, এখানে কিন্তু এটা সিম্পল নামকরণই এক প্রকার। তো এই ছিল মোটামুটি আজকের এই পর্বটা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, আর সামনে অন্যান্য শিফটেরগুলোও আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।